হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 411 ও 412 নম্বর পেজের 5 দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব, 9 দাগ এবং 11 দাগ বাদে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, খুব ভালো অঙ্ক এটা। প্রথমটা 5-এর 1-এরটা, বার্ষিক 6% হার সরল সুদে বির কাছ থেকে 960 টাকা ধার নিল। আচ্ছা, সে প্রথম 3টি বাৎসরিক কিস্তির প্রত্যেকটিতে কেবলমাত্র আসলের 1/4 অংশ এবং শেষ কিস্তিতে সুদ সহ সমস্ত ধার শোধ করে। ঠিক আছে, 3টি বাৎসরিক কিস্তি বলেছে, মানে প্রতি বছর সে শোধ করবে কত? 960 টাকার 1/4 অংশ করে। তাহলে চতুর্থ বছরের শেষে তাকে কত টাকা দিতে হয়েছিল? ঠিক আছে, তার মানে প্রথমে এই টাকাটার 1/4 অংশ বার করতে হবে। কত হবে? 240 টাকা। তাহলে প্রথম বছরে 960 টাকার বার্ষিক 6% সরল সুদে 1 বছরের সুদ বের করতে হবে। ঠিক তার পরেরটায় 960 থেকে 240 বিয়োগ করতে হবে। কেন? এখানে বলে দেওয়া আছে কি, যে 3টি বাৎসরিক কিস্তির প্রত্যেকটিতে কেবলমাত্র আসলের 1/4 অংশ, এই কথাটা বলে দেওয়া আছে, এবং শেষ কিস্তিতে সুদ সহ সমস্ত ধার শোধ করেন। ঠিক আছে, দেখো 960 টাকার 1/4 অংশ বার করানো হয়েছে 240 টাকা। আচ্ছা, দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার 6%। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 960 টাকার বার্ষিক 6% সরল সুদের হারে 1 বছরের সুদ কত? না পি আর এটা T1 এত টাকা। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে 1/4 অংশ কতটা? 960 টাকার 1/4 অংশ, ওটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কত? 720 টাকা। মানে কি বলে দেওয়া ছিল যে 1/4 করে শোধ করবে, ওই জন্য 240 টাকা বিয়োগ করে দেওয়া হয়েছে। মানে 960 টাকা থেকে 240 টাকা বিয়োগ করলে কত পড়ে থাকে? 720 টাকা। ওই 720 টাকার বার্ষিক 6% হারে পরবর্তী 1 বছরের সরল সুদ এটা। আবার ঠিক পরেরটা একই রকম ভাবে 720 মাইনাস 240, মানে আসলের 1/4 অংশ বলে দেওয়া ছিল যে শোধ করবে পরপর 3টা কিস্তিতে। ঠিক আছে, 3টা কিস্তিতে কথা বলে দেওয়া ছিল। দেখো, এই কিস্তি 240 বিয়োগ করা হয়েছে, এক্ষেত্রেও 240 বিয়োগ করা হয়েছে, আর এক্ষেত্রেও সে একই রকম ভাবে 240 বিয়োগ করা হয়েছে। কারণ ওখানে বলে দেওয়া ছিল যে, ভালো করে এই জিনিসটা খেয়াল করো, যে প্রথম 3টি বাৎসরিক কিস্তির প্রত্যেকটিতে কেবলমাত্র আসলের এত অংশ। ঠিক আছে, আসলের এত অংশ, এবং শেষ কিস্তিতে সুদ সহ সমস্ত ধার শোধ করেন। ওই কারণে প্রথমটার ক্ষেত্রে তো 960 টাকার উপর তো 1 বছর সুদ দেবে, ঠিক তার পরবর্তী বছর থেকে কি করবে? সে কিস্তি শোধ করবে কত? আসলের 1/4 অংশ। ওই কারণে আসল থেকে 1/4 অংশ আসলের, মানে 240 বিয়োগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে 720 টাকার ওই কারণে 1 বছরের সুদ, পরবর্তী 1 বছরের সুদ একই রকম ভাবে 720 মাইনাস 240, মানে ওই যে আসলের 1/4 অংশ, তাহলে 480 টাকা, বা 480 টাকার বার্ষিক 6% হারে পরবর্তী 1 বছরে সরল সুদ হবে। ঠিক আছে, 480 গুণিতক 6 গুণিতক 1/100, PRT/1 টাকা। একটু ভালো করে জিনিসটা বোঝো, বুঝতে পারবে। 3টা কিস্তি বলে দেওয়া ছিল, ওই কারণে দেখো একই রকম ভাবে 480 মাইনাস ওই আসলের 1/4, মানে 240 টাকা, ওটাও বিয়োগ করা হয়েছে। তাহলে বা বিয়োগ করলে কত হবে? 240 টাকার বার্ষিক 6% হারে পরবর্তী 1 বছরের সুদ হবে সমান এটা। তাহলে 4 বছর শেষে মোট সুদ কত হবে? ঠিক আছে, বার করানো হয়েছে। এটা কি করা হয়েছে দেখো, আমি ওই জন্য ক্যালকুলেশন ওখানে করিনি। 6/100
এখানে আছে এবং এর আগের তিনটাতে আছে, ঠিক আছে। 6/100, 6/100, 6/100, ওইটা একবারে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। 4 বছর শেষে মোট সুদ হবে। 6/100টা কমন নিয়েছি, বাকি সব লিখেছি, ঠিক আছে। তাহলে 144 টাকা। অতএব চতুর্থ বছর শেষে এ বি কে দেবে সমান, দেখো এটা মোট সুদ আর শেষে কত থাকছে 240, ঠিক আছে, ওটা যোগ হচ্ছে 384 টাকা। এখানে বছরের বলে লিখেছি, ঠিক আছে। চতুর্থ ক্ষেত্র, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ক্ষেত্রগুলো না লিখলেও হবে, ঠিক আছে। এমনি ভাষা দিয়ে এখান থেকে করলেও হবে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে লিখেছি। তারপরে দেখো 27 বছর ও 25 বছর বয়স্ক দুই ভাই এর মধ্যে 16,800 কোটি টাকা এমন ভাবে ভাগ করা হলো যাতে 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রত্যেকের 40 বছর বয়সে সমান টাকা হয়। প্রথমে কার ভাগে কত টাকা ছিল? আচ্ছা, মনে করি ছোট ভাইয়ের ক্ষেত্রে, বড় ভাইয়ের ক্ষেত্রে x টাকা এবং ছোট ভাইয়ের জন্য 16,800 কোটি মাইনাস x টাকা রাখা হয়েছিল। তাহলে খেয়াল করো, বড় ভাইয়ের টাকাটা 13 বছর খাটবে, 40 থেকে 27 বিয়োগ 13 বছর, আর ছোট ভাইয়েরটা 40 মাইনাস 25 15 বছর খাটবে, ঠিক আছে। আর প্রতি ক্ষেত্রেই বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5%। দেখো মনে করি বড় ভাইয়ের জন্য x টাকা এবং ছোট ভাইয়ের জন্য 16,800 কোটি মাইনাস x টাকা রাখা হয়েছিল। তাহলে অতএব 40 বছর বয়সে বড় ভাইয়ের টাকার পরিমাণ হবে সমান, কি হবে x হোল ইন্টু 1 প্লাস 5 বাই চক্রবৃদ্ধি হার শুধু বলেছে 5/100 হোল টু দি পাওয়ার কত হবে না, বড় ভাইয়ের বয়স 27, 40 বছর বয়স মানে বড় ভাইয়ের টাকাটা 40 মাইনাস 27 13 বছর খাটবে এবং 40 বছর বয়সে ছোট ভাইয়ের টাকার পরিমাণ হবে সমান 16,800 কোটি মাইনাস x হোল ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার, ছোট ভাইয়ের বয়স কত 25, তাহলে 40 বছর বয়স পর্যন্ত মানে তার টাকাটা 15 বছর খাটবে। শর্তানুসারে কি হবে গো, এই টাকাটা আর এই টাকাটার পরিমাণ সমান হবে, ঠিক আছে। তাহলে x হোল ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 13 সমান 16,800 কোটি মাইনাস x হোল ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 15। বাহ, x দেখো 5 20 100, তাহলে 20 কে 20 এক যোগ করলে 21/20, তাহলে 21/20 হোল টু দি পাওয়ার 13, 5 20 তে 100 কিরকম হবে, ঠিক আছে, 20 কে 20 21/20 হোল টু দি পাওয়ার 15। তাহলে এখান থেকে লেখা যাবে, দেখো x বাই, এটা বাই করে দাও, আর দেখো এটা বাই এটা 21/20 হোল টু দি পাওয়ার 15 বা 21/20 হোল টু দি পাওয়ার
13, ঠিক আছে, বা এক্স বাই 16,820 মাইনাস এক্স সমান 21/20 হোল টু দি 15। মানে দেখো নিধান একই আছে, তাহলে ভাগের সময় সূচকের কি হয়, বিয়োগ হয়। তাহলে 21/20 হোল টু দি পাওয়ার হবে 2, মানে 15 মাইনাস 13 2 হবে, মানে এটা 441/400 হবে, আর এখানটা যেমন আছে। বা এক্স বাই 16,820 মাইনাস এক্স সমান 441/400, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এগুলো গুণ করবে, ঠিক আছে। এটা হবে, এবার এটা যোগ হবে, বা যোগ করলে হবে 841 সমান এটা যা আছে, বা এক্স সমান হবে, এটা ভাগ করতে হবে, ঠিক আছে। এটা ভাগ করলে পাবে 8,820, ঠিক আছে, ভাগ করলে এটা পাবে। অতএব প্রথমে কার ভাগে কত টাকা ছিল, অতএব প্রথমে বড় ভাইয়ের ভাগে 8,820 টাকা এবং ছোট ভাইয়ের ভাগে 16,820 মাইনাস 8,820 টাকা, অর্থাৎ 8,000 টাকা ছিল, ঠিক আছে। তারপরে দেখো দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটি দ্বিগুণ হলে প্রমাণ করা যে এটা 2b² সমান 9ac। মনে করি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা, তাহলে অতএব অপর বীজটি হবে 2 আলফা। একটি বীজ আলফা, অপর বীজটি হবে 2 আলফা। তাহলে দেখো আলফা প্লাস 2 আলফা সমান কি হবে, বীজদের যোগফল মাইনাস b/a, বা 3 আলফা সমান মাইনাস b/a, ঠিক আছে। এবং 1 নম্বর বীজদের গুণফল আলফা ইন্টু 2 আলফা কত, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a, তাহলে 2 আলফা স্কোয়ার সমান 2 নম্বর, তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। কিভাবে দেখো, এই আলফার মানটা এখানে বসাবো, তাহলে কি পাবো, মাইনাস b/3 হোল স্কোয়ার সমান c/2a, বা হোল স্কোয়ার সাথে একটা প্লাস হয়ে যাবে, b²/9a² সমান c/2a, তাহলে অতএব একটাই কাটবে, তাহলে হবে 2b² সমান 9ac প্রমাণিত। তারপরে দেখো দুটি ক্রমিক মানে পরপর ধনাত্মক অযুগ্মক সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। মনে করি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো যথাক্রমে
এক্স ও এক্স প্লাস টু। সাপোজ তুমি 3 ভাবো এটা, তাহলে এটা কত হবে? 3 + 2 5। সাপোজ 5 ভাবো, তাহলে 5 + 2 7, মানে পরপর হচ্ছে, অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা। কেমন? তাহলে কি দেওয়া আছে শর্তানুসারে? এক্স হোল ইন্টু এক্স প্লাস টু সমান 143, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 সমান 0। এবার এটা সিদ্ধর আচার্য সূত্রের সাহায্যে পাই। সিদ্ধর আচার্যের সূত্রের সাহায্যে পাই। কি হবে? x সমান, সূত্রটা কি গো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে কি হবে? মাইনাস বিটা হচ্ছে x এর সহগ মানে 2, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার মাইনাস 4, এ কত? x স্কোয়ার সহগ 1, সি কত? সি হচ্ছে মাইনাস 143 ধ্রুবক পদটা, বাই 2 ইন্টু এক্স স্কোয়ার সহগ 1। কত হবে? মাইনাস 2 প্লাস মাইনাস 2 স্কোয়ার 4, আর এ মাইনাস মাইনাস প্লাস 4 3 12 দিয়ে হাতে হাতে 14 4 56 57 বাই 2। তাহলে কি হবে? -2 প্লাস মাইনাস 576, রুট ওভারের ভিতরে 576 বাই 2, -2 প্লাস মাইনাস 24 স্কোয়ার কত? 24 4 56, 24 স্কোয়ার 24 4 96, হ্যাঁ 24 হবে, এর বর্গমূলটা হবে 24 বাই 2। দেখো যেহেতু প্রদত্ত বা যেহেতু সংখ্যা দুটো ধনাত্মক বলে দেওয়া আছে, তাহলে এক্সটা নট ইকুয়াল টু এটা হবে। আচ্ছা, এখান থেকে এক্স দুটো মান বার করানোর পরে লিখবো, ঠিক আছে? তাহলে হয় এক্স সমান কত হবে? -2 প্লাস 24 বাই 2, 24 মাইনাস 22, 22 বাই 2 11, অথবা এক্স সমান -2 মাইনাস 26 বাই 2 -13। যেহেতু বলে দেওয়া আছে সংখ্যা দুটি কি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, অতএব এক্স নট ইকুয়াল টু -13। ঠিক আছে? অতএব এক্স সমান হবে 11। অতএব সংখ্যা দুটি হবে 11 এবং 11 প্লাস 2 13। অতএব কি লিখব? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো যথাক্রমে 11 এবং 13। ধরেছিলাম না এক্স আর এক্স প্লাস 2, তাহলে এক্স 11 হলে আর একটা হবে 11 প্লাস 2 13। ধনাত্মক বলে দেওয়া ছিল, তাই এক্স এর মানটা ঋণাত্মক নেওয়া হয়। ঠিক আছে? তারপরে দেখো সাতের দাগের একটা সরল করতে হবে। ঠিক আছে? দেখো এটা কি করবো? উপর নিচে √2 মাইনাস √3 দিয়ে গুণ করবো, বা √3 মাইনাস √2 দিয়ে গুণ করলে হবে। ঠিক আছে? এইভাবে লিখতে হবে তাহলে। আচ্ছা, √2 মাইনাস √3 দিয়ে গুণ করছি, তাহলে √2 প্লাস √3, হরের কর্ণ নিরসন করা হচ্ছে। ঠিক আছে? তারপরটা 2 মাইনাস √3 দিয়ে গুণ করব, এটা হচ্ছে 3 মাইনাস 2 √2 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে কি হবে দেখো, উপরে হবে √2 মাইনাস √3 আর নিচে হবে √2 এর হোল স্কোয়ার
মাইনাস রুট 3 হোল স্কয়ার। একই রকম এটা দেখো, এটা গুণ করে দাও, কি হবে 2√3 প্লাস মাইনাসে মাইনাস, √3 সঙ্গে √3 গুণ করলে 3, প্লাসে প্লাসে +2 আর প্লাস মাইনাসে মাইনাস, আর নিচে হবে দেখো 2 এর হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার প্লাস, এটাও গুণ করে দাও 3√2 আর √2 সঙ্গে √2 গুণ করলে 2, √2 সঙ্গে √2 গুণ করলে 2, আর একটা 2 আছে, 2 কত হবে 4 হবে, আর প্লাস মাইনাসে মাইনাস একই রকম, প্লাস থেকে প্লাস +3 প্লাস মাইনাসে মাইনাস 2√2, আর নিচে দেখো a প্লাস b হোল ইন্টু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, এটা হবে √2 মাইনাস √3, আর নিচে দেখো √2 হোল স্কয়ার কত 2 হয়, আর √3 হোল স্কয়ার 3 হয়, তার 2 থেকে 3 বিয়োগ করলে -1 হবে। এটা দেখো কি হবে, 2√3 থেকে √3 বিয়োগ করলে √3 হবে, -3 + 2 -1 হবে, 2 এর স্কয়ার কত 4 হবে, আর √3 স্কয়ার 3 হবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। তারপরে দেখো 3√2 থেকে 2√2 বিয়োগ, তাহলে শুধু √2 হবে, -4 + 3 -1 হবে, 3 এর স্কয়ার কত 9 হয়, আর 2√2 হোল স্কয়ার, 2√2 দেখো 2√2 মানে কি হোল স্কয়ার, মানে 2√2 হোল স্কয়ার মানে 2√2 × 2√2 কত হবে, 2 2 এর 4, আর √2 কে √2 গুণ করলে হবে 2, মানে 4 2 হবে 8। তাহলে হবে এটা হচ্ছে 2√2 হোল স্কয়ার হচ্ছে 8 হচ্ছে, আর 3 হোল স্কয়ার 9 হচ্ছে, তার 9 থেকে 8 বিয়োগ করলে 1 হবে। তাহলে কি হবে দেখো, এই -1টা এটাকে গুণ করলে কি হবে, -√2 প্লাস √3, মাইনাস প্লাসে -√3 প্লাস 1, এটা হবে √2 -1। দেখো প্লাস এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, সমান 0 হবে। ঠিক আছে, এই -1টা একে গুণ করে দেওয়া হচ্ছে, তাহলে -√2 হবে আর প্লাস √3 হবে, মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস প্লাসে প্লাস। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। দেখো x + y যেটার সঙ্গে সরলভেদী আছে, বা x + y সমান kz, কি হলো অশূন্য ভেদ ধ্রুবক, কেমন? তাহলে এখান থেকে পাবো z সমান x + y / k, তারপর আছে x² + y² + xy ভ্যারিয়েন্স z² এর সঙ্গে সরলভেদী আছে, বা x² + y² + xy সমান lz², যেখানে লিখবে, যেখানে l হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস দেখো, এখানে x y আছে, z নেই, ওই কারণে কি করব, এই z এর যে মানটা এখানে বসিয়ে দেবো, এটাকে 1 নম্বর দিয়ে দাও, বা x² + y² + xy সমান l × z² কত হবে, x + y এর হোল স্কয়ার বাই k² হবে। এখানে লিখবে 1 নম্বরের সাহায্য, ঠিক আছে, 1 নম্বরের সাহায্য। এরপরে এই হোল স্কয়ারটা ভেঙে দেবো, ঠিক আছে, আর এটা যেমন আছে লিখব, বা x² + y² + xy সমান কি হবে, l/k² হোল ইন্টু x² + 2xy + y², মানে x + y এর হোল স্কয়ার সূত্র ভেঙেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো কি করা যাবে, আচ্ছা x² + y² + xy সমান x² + y² টাকে আলাদা লিখবো, x² + y² + xy সমান x² + y² হোল স্কয়ার বাই k² হবে। এখানে লিখবে 1 নম্বরের সাহায্য, ঠিক আছে, x² + y² + xy সমান x² + y² হোল স্কয়ার বাই k²,
হোল ইন্টু এল বাই কে স্কোয়ার, এটা এল, ঠিক আছে, এল বাই কে স্কোয়ার প্লাস একই রকম এটার সঙ্গে এটা গুণে লিখো 2l বাই কে স্কোয়ার এক্স ওয়াই। তাহলে এটা এদিকে কমন নিয়ে নেবো, তাহলে কি হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কমন নিয়ে নিয়ে এখানে কি আছে গো, এইখানটায় 1 থাকবে, 1 কমন নিয়ে নিয়ে 1, ঠিক আছে, কমন যদি নেওয়া হয় 1 থাকবে কমন নেওয়া হলে, আর এখানে থাকবে এল বাই কে স্কোয়ার। এটা দেখো এদিকে যাবে, তাহলে হবে 2l বাই কে স্কোয়ার মাইনাস 1 হবে, এটা সেদিকে গেলে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2l বাই কে স্কোয়ার মাইনাস 1 বাই 1 মাইনাস এল বাই কে স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। দেখো যেখানে এল কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটা কি হবে গো, অশূন্য ভেদ ধ্রুবক হবে। তাহলে লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়াস এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল হয়ে থাকবে। আর যদি মনে করো আরেকটা স্টেপ করবে, তাহলে এটাকে ধরে নিবে, সাপোজ এটাকে এম ধরে নেবে, এম, এটা এম ধরে নিবে, দিয়ে লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এম এক্স ওয়াই, তারপরে এই লাইনটা, ঠিক আছে, লিখতে পারো। মানে আমি বলতে চাইছি এরপরে যদি একটা স্টেপ করতে যাও, এভাবে লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এম এক্স ওয়াই, এম এক্স ওয়াই, যেখানে এম সমান এটা লিখবে 2l বাই কে স্কোয়ার মাইনাস 1 বাই 1 মাইনাস এল বাই কে স্কোয়ার হলো অশূন্য এর ধ্রুবক, ঠিক আছে, এটা লিখতে পারো, তারপরে এইটা লিখতে পারো, প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো এটা সমান এটা সমান এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি এটা সমান 2, এটা সমান 2, আবার এটা সমান 2, তাহলে এটা সমান 2 লিখবো প্রথমে, বা কি হবে এটা বাই 2 বি প্লাস সি মাইনাস এ বাই 2 সমান হচ্ছে 1 বাই এক্স, ঠিক আছে, 1 বাই এক্স। তাহলে 1 বাই এক্স মানে এটা পেয়েছি। একইভাবে দেখো এটা সমান এটা করলে কি পাবো, 1 বাই ওয়াই সমান পাবো সি প্লাস এ মাইনাস বি বাই 2, এবং 1 বাই জেড সমান পাবো, মানে এটা সমান এটা করলে 1 বাই জেড পাবো কি করবো, এ প্লাস বি মাইনাস সি বাই 2। এরপরে দেখো প্রত্যেকটার মান বসানো হয়েছে, এখানে বসিয়েছি 1 বাই এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে, মানগুলো নিজেরা বসাবে, তাহলে সব 2 হবে, তাহলে সবগুলো যোগে হবে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি, একই রকম হরে 2 আছে দুটো, তাহলে সব 2 হবে, তাহলে উপরটা যোগ হয়ে যাবে সি প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, এটাও 2 হবে, এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে। তাহলে দেখো এ কাটবে, বি আর বি কাটবে, সি প্লাস সি 2c বাই 2 ইন্টু বি কাটবে, সি আর সি কাটবে, এ প্লাস এ 2a বাই 2 ইন্টু এ আর এ কাটবে, সি আর সি কাটবে, বি প্লাস বি 2b বাই 2, তাহলে 2 কাটবে, 2 কাটবে, হবে এ বি সি সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো এটা সমান এটা দেওয়া আছে, এটা সমান এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এ ইস টু বি মানে এ বাই বি, একই রকম এগুলো লিখেছি।
তাহলে সমান কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে, ধরিলাম। তাহলে কি পাবো দেখো, অতএব এ সমান বি কে, সি সমান ডি কে, আর ই সমান হচ্ছে এফ কে। তাহলে এ সি এর মান বসাবো, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, 2 এর মান হচ্ছে বি কে, তাহলে কি হবে বি কিউব কে কিউব। 3 সির মান হচ্ছে ডি কে, তাহলে হবে ডি কিউব কে কিউব। এর মান হচ্ছে এফ কে, তাহলে এফ কিউব কে কিউব, ঠিক আছে। 2 যেমন আছে 2 লিখেছি, বাকি এর মানটা কি বি কে, তো এ কিউব মানে বি কিউব কে কিউব এইভাবে লিখে দিয়েছি। H2 এটা যা আছে 2b কিউব প্লাস 3d কিউব প্লাস 5f কিউব, ঠিক আছে, সমান, দেখো কি হবে, কে কিউবটা কমন নিয়ে নাও, তাহলে হবে 2b কিউব প্লাস 3d কিউব প্লাস 5f ইস টু, এটা যা আছে 2b কিউব প্লাস 3d কিউব প্লাস 5f। এবার দেখো এটা এটা একই, তাহলে হবে কে কিউব ইস টু 1, এটা 1 লিখেছি, ঠিক আছে, কে কিউব ইস টু 1। এগুলো যেমন আছে তেমন লিখেছি, জাস্ট এখানে এ সি এর মানটা বসিয়েছি, আর কিউব আছে বলে কিউবে লিখেছি, আর এখান থেকে কে কিউব কমন নিয়েছি, এটা এটা কি কেটে যাবে, তাহলে কে কিউব ইস টু 1 হবে। তারপর এটা তুলেছি, দেখো মানগুলো বসিয়ে দিয়েছি, দেখো বি ডি এফ, আর এখানে বি ডি এফ কেটে যাবে, তাহলে পরে থাকবে কে 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 ইন্টু আকারে মানে কে কিউব ইস টু 1। তাহলে তো বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এবার দেখো ও কেন্দ্র বৃত্তের দুটি জ্যা এ বি ও সি ডি পরস্পরকে পি বিন্দু ছেদ করেছে, প্রমাণ করো যে এটা প্লাস এটা সমান এটা। তাহলে ছবিটা কেমন হবে দেখো, এ বি সি ডি পি বিন্দু ছেদ করেছে দুটি জ্যা, ঠিক আছে, এটা ও কেন্দ্র বৃত্ত, তাহলে এটার সঙ্গে ওসি যোগ করো, এটার সঙ্গে যোগ করো, ডি বিন্দুর সঙ্গে যোগ করতে হবে, আর বি বিন্দুর সঙ্গে, ঠিক আছে, আর হচ্ছে বিডি যোগ করতে হবে। ছবিটা ঠিক আছে, তোমরা জাস্ট একটু মানে ছবি এই যে ছেদ করেছে একটু নিচের দিকে ছেদ করা হবে, আর কেন্দ্র যেন একটু এদিকে আছে, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র যেন একটু নিচের দিকে আসে, কেন্দ্র তো মাঝে হয়, এই জায়গাটা হয়ে গেছে, ঠিক আছে, একটু নিচের দিকে যেন কেন্দ্রটা আসে, মানে এটা আমি বলছি, কেন্দ্রটা পয়েন্ট করে নাও, তাহলে এ বি সি ডি ও কেন্দ্র। এইবার দেখো যোগ করো, ও এ ও সি, এটার সঙ্গে যোগ হবে, আর এটা, ঠিক আছে, আর বিডি এটা যোগ করতে হবে, আর এ বি আর সি ডি পরস্পরকে এখানে এটা হচ্ছে পি বিন্দু ছেদ করেছে, তাহলে কি লিখবে, ও কেন্দ্রবৃত্তের এ বি ও সি ডি যে দুটি পরস্পরকে
পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার লিখতে পারো ও এ, ও সি, ও বি, ও ডি, ও বি, ও ডি আর বিটি সব যুক্ত করা হলো। ঠিক আছে, আচ্ছা প্রমাণ করতে হবে এ ও ডি প্লাস বি ও সি কোন বিপিসির দ্বিগুণ, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আজ এটা যুক্ত করলাম, ডিবি যুক্ত করা হলো, প্রমাণ। এখানে দেখো এডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও ডি, আর বৃত্তস্থ কোণ দেখো এ বি ডি, মানে এই এডি, মানে এই যে এডি বৃত্তচাপ এখানে শেষ হচ্ছে, এখানে শুরু আর এখানে শেষ, এ ও ডি আর এ বি ডি। এডি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এওডি ও বৃত্তস্থ কোণ এ বিডি। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ এওডি ও বৃত্তস্থ কোণ এ বিডি। আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ওইটা লিখবো। কোণ এওডি সমান কোণ এবিডি। আবার দেখো বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও সি, আর বৃত্তস্থ কোণ বি ডি সি, বি তে শুরু সি তে শেষ, বি ও সি আর বি ডি সি। ঠিক আছে, বিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিডিসি। ঠিক আছে, তাহলে একই রকম হবে, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। এবার যোগ করে দাও, এওডি প্লাস বিওসি সমান 2 কোণ এ বিডি প্লাস 2 কোণ বিডিসি। এবার দেখো এ বিডি, এ বিডি এর পরিবর্তে লিখবো পিবিডি, পিবিডি, আর বিডিসি, বিডিসি এর পরিবর্তে লিখবো বিপি, সরি বিডিপি, বিডিপি। ঠিক আছে, এ বিডির পরিবর্তে লিখবো পিবিডি, আর বিডিসির পরিবর্তে লিখবো বিডিপি। 2 কমন নিয়ে নাও, এ বিডির পরিবর্তে হচ্ছে পিবিডি, এটা বিডিপি সমান পিবিডি আর বিডিপি। দেখো পিবিডি এই কোণটা, আর বিডিপি মানে এই কোণটা। তাহলে দেখো ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ পিডিবি, এই ত্রিভুজের বহিঃকোণ কোনটা গো, বিপিসি, এই কোণটা, এই কোণটা হচ্ছে বহিঃকোণ, এইটা হচ্ছে বহিঃকোণ। ঠিক আছে, এটা হচ্ছে বহিঃকোণ এই ত্রিভুজের, এই ত্রিভুজের বহিঃকোণ হচ্ছে এইটা। তাহলে আমরা কি জানি, এই বহিঃকোণটা তার বিপরীত দিকে অবস্থিত এই দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে এই কোণটা প্লাস এই কোণটার জায়গায় কি লিখবো, কোণ বিপিসি, কোণ বিপিসি, কোণ বিপিসি। লিখে দিতে পারো, যেহেতু ত্রিভুজ
ওই ত্রিভুজটা যেটা ছিল ত্রিভুজ বিপিডি এর বহিঃ কোণ বিপিসি সমান বিপরীত দিকে অবস্থিত দুটি অন্তস্থ কোণ, মানে কোনটা পিডিবি প্লাস পিডিবি বা বিপিডি প্লাস বিডিপি। দেখো যেটাই পিডিবি সেটাই বিডিপি, ঠিক আছে, এই কোণটা বোঝা যাচ্ছে, তাই এদিক থেকে আরম্ভ করতে পারো বা এদিক থেকে। আর পিভিডি, ঠিক আছে, মানে যেটাই কোণ বিডিপি সেটাই কোণ পিডিবি, ঠিক আছে, প্রমাণিত হয়ে গেছে। এটা মানে আমরা ক্লাস 8-এ কি শিখেছি, সাপোজ একটা ত্রিভুজ, তার এই বাহুটাকে বাড়ানো হচ্ছে, তাহলে এই যে বিপরীত যে বহিঃ কোণটা এর বিপরীত দিক, মানে এটা আর এটা দুটি অন্তস্থ কোণের সমষ্টি সমান, এইটা কাজে লাগানো হয়েছে এই ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে দেখো এবিসি ত্রিভুজের কোণ বিটা 90 ডিগ্রি, বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো এইটা, ঠিক আছে। বলে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিটা 90 ডিগ্রি, এটা বি কোণ হবে, এটা এ, এটা সি। আচ্ছা, বিসি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, তাহলে এটা যোগ করো। এটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ হবে, আর এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ হবে, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং ডি হলো বিসি বাহুর উপর একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, অঙ্কন এডি যুক্ত করা হলো, ঠিক আছে, অঙ্কন এডি যুক্ত করা হলো। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি থেকে পাই এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে, সাইডে লিখে দিতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আর ত্রিভুজ এ বিডি থেকে পাই কি পাবো, 90 ডিগ্রি, এটা অতিভুজ হবে বিপরীত বাহুটা, তাহলে এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। প্রমাণ করতে কি বলেছে, এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে অতএব এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কি করেছি দেখো, উভয় পক্ষে বিসি স্কোয়ার যোগ করেছি, ঠিক আছে, বা এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান, প্রমাণ কি করতে দেওয়া আছে, এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাহলে বিডি স্কোয়ারটা লিখে নাও আগে, বাকি এ দুটো কাছাকাছি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবারে দেখো যে এবি স্কোয়ার প্লাস বিসি, এটাকে 1 নম্বর দিয়ে দাও, বা এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান
বিডি স্কোয়ার প্লাস এর মানটা কত 1 নম্বর থেকে পাই এসি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলে দেওয়া আছে। 1 নম্বরের সাহায্যে, 1 নম্বরের সাহায্যে লিখেছি, ঠিক আছে। দুটো ক্ষেত্রে লিখতে পারো, এখানে আর এখানে, যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, এটা প্রমাণিত বলে লিখবে শেষে, ঠিক আছে। তারপরে দেখো এক্স ওয়াই জেড, কোন এক্স ওয়াই জেড 90 ডিগ্রি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। আই কোনটা 90 ডিগ্রি, এক্স, এটা জেড 90 ডিগ্রি দেওয়া আছে, আর এক্স ওয়াই সমান 2√6, এইটা সমান 2√6 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2। দেখো কি দেওয়া আছে, sec x মাইনাস tan x। ভালো করে দেখো 90 ডিগ্রি কোণ এটা, তার বিপরীত এটা অতিভুজ হবে, মনে রাখবে 90 ডিগ্রি কোণের বিপরীত হবে অতিভুজ। এই কোণের সাপেক্ষে, যখন এই কোণের সাপেক্ষে হচ্ছে, এটা ভূমি হবে, এটা লম্ব হবে। তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব হবে, আর 90 ডিগ্রি কোণের বিপরীত হবে অতিভুজ। তাহলে sec x কি হয় না অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কোনটা হবে xz, আর এই কোণের সাপেক্ষে এখন বললাম এটা ভূমি, এটা লম্ব, তাহলে হবে yz। একই রকম tan x মানে এই কোণের সাপেক্ষে, ঠিক আছে, লম্ব কোনটা, আচ্ছা যেটা বললাম যে এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব আর এটা অতিভুজ, sec x মানে কি হয় না অতিভুজ বাই ভূমি হয়, সরি অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে xz বাই ভূমি, ভূমিটা কত xy হবে, xy হবে, ঠিক আছে। আর এই কোণের সাপেক্ষে tan কি হয়, tanটা হচ্ছে tan x হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে yz আর ভূমিটা হচ্ছে xy। আর একবার বলছি ভালো করে দেখে নাও, 90 ডিগ্রি কোণের বিপরীত হবে অতিভুজ হচ্ছে, এবার এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াইটা লসাগু হবে, উপরে এক্স জেড মাইনাস ওয়াই জেড, মানগুলো বসিয়ে দাও, 2/2√6, তাহলে হবে 1/√6। তারপরে দেখো sec থিটা প্লাস tan থিটা দেওয়া আছে, sin থিটা বের করতে হবে। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়, বা sec থিটা প্লাস tan থিটা হোল ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1, বা এটার মান কত 2+√5, sec থিটা মাইনাস tan থিটা সমান 1, বা sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2+√5, ঠিক আছে। তাহলে উপর নিচে হরের করণীয়ের জন্য 2 - দিয়ে গুণ করব, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর। sec থিটা মাইনাস tan থিটা সমান 2 - আর নিচে হবে 2+√5 হোল ইন্টু 2 - 2 - আর নিচে হবে কি 2 স্কয়ার মাইনাস √5 এর হোল স্কয়ার, তাহলে 4 - 5 আর পর হবে 2 - √5, 4 থেকে 5 বিয়োগ করলে কত -1 হবে, উপরে গুণ করে দাও, √5 - 2 হবে, ঠিক আছে। তাহলে বা এখানে লিখে দাও, বা sec থিটা মাইনাস tan থিটা। কি করলাম দেখো 4 থেকে 5 বিয়োগ করলে তো -1টা হয়, ওই -1টা উপরে গুণ করে দিয়েছি, বা উপর থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, মানে -1 কমন নিয়ে নাও, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 যোগ করে পাই 1 + 2 করে পাই কি হবে, sec থিটা প্লাস tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা
সমান sec থিটা প্লাস tan থিটা কি দেওয়া আছে 2 প্লাস রুট 5 আর sec থিটা মাইনাস tan থিটা হচ্ছে রুট 5 মাইনাস 2 বা এটা এটা কাটবে বন্ধনী তোলা হলে sec থিটা হবে 2 sec থিটা সমান কত 2 2 কাটবে 2 রুট 5 ঠিক আছে 2 রুট 5 এটা বা sec থিটা সমান হবে রুট 5 কি বার করতে বলা আছে sin থিটা তাহলে অতএব cos থিটা কি হবে গো cos থিটা হচ্ছে 1 বাই sec থিটা তাহলে 1 বাই রুট 5 এটা বেরোলো cos থিটা তাহলে sin থিটা কি হবে sin থিটা সমান রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা তাহলে 1 মাইনাস 1 বাই রুট 5 এর হোল স্কয়ার তাহলে 1 মাইনাস 1 বাই 5 5 একে 5 5 থেকে 4 বাই 5 হবে রুট ওভারের ভিতরে হবে 4 বাই 5 মানে হবে 2 বাই রুট 5 ঠিক আছে 2 বাই রুট 5 এটা লিখেছি 2 বাই রুট 5 4 এর বর্গমূল 2 হবে আর 5 ঠিক আছে এটা অ্যানসার হবে এটার মান 2 প্রমাণ করতে বলা আছে ঠিক আছে সমান 1 প্লাস sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা এটা হবে 1 প্লাস cos থিটা বাই sin থিটা এটা হবে 1 বাই sin থিটা তাহলে এটা লসাগু করলে হবে cos থিটা আর এখানে কি হবে cos থিটা প্লাস sin থিটা প্লাস 1 আর এটা লসাগু করলে হবে sin থিটা প্লাস cos থিটা মাইনাস তাহলে কি করবো দেখো সাজাবো এটাকে গুণ করে দেবো sin থিটা cos থিটা আর এটা কি হবে দেখো sin থিটা প্লাস cos থিটাকে এ ভাবো ঠিক আছে sin থিটা cos থিটা প্লাস sin থিটা বা sin থিটা এটাকে এ ভাবো তাহলে এটাকে এইভাবে লেখা যাবে মানে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি ঠিক আছে মানে এটা লিখতে পারে গুছিয়ে করে sin থিটা প্লাস cos থিটা একই কথা cos থিটা প্লাস sin থিটা যা sin থিটা প্লাস cos থিটা ঠিক আছে মনে মনে এটাকে a ভাবলাম তাহলে 1টাকে b ভাববো a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এটা ভেঙে দেওয়া পারে sin স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 1 বাই sin থিটা cos থিটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কত হয় 1 তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1 বাই sin থিটা টু cos থিটা তাহলে 1 1 কাটবে 2 sin থিটা cos থিটা বাই sin থিটা cos থিটা সমান 2 ঠিক আছে মানে cos থিটা প্লাস sin থিটা sin থিটা প্লাস cos থিটা মনে মনে এ ভাবো একই তো কথা তাহলে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে cos থিটা ইন্টু sin থিটা ঠিক আছে তো এটা a প্লাস বি হোল স্কোয়ার ভেঙে দিয়েছি আবার কি জানি আমরা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয় এখানে লিখে দিতে পারো যেহেতু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 ঠিক আছে 1 1 কাটবে তারপর দেখো দুটি স্তম্ভের উচ্চতা h1 মিটার ও h2 মিটার দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি আচ্ছা এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি প্রথমটির গোড়া থেকে প্রমাণ করা যায় আচ্ছা তাহলে দ্বিতীয়টার গোড়া থেকে প্রথমটার উন্নতি কোণ 60 ডিগ্রি হবে তাহলে প্রথমটা বড় হবে প্রথম স্তম্ভটা বড় হবে ঠিক আছে এটা 60 ডিগ্রি দেওয়া আছে আর এটা থেকে এটা দেওয়া আছে 45 ডিগ্রি ঠিক আছে 45 ডিগ্রি দেওয়া আছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি এটা এ এটা বি এটা সি এটা ডি এটা দেওয়া আছে h1 মিটার আর h2 মিটার ঠিক আছে চিত্র থেকে পাই প্রথম স্তম্ভের
উচ্চতা ব্র্যাকেটে এ বি সমান h1 মিটার, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা ব্র্যাকেট সিডি সমান h2 মিটার। আর কি দেওয়া আছে? আচ্ছা, মনে রাখবে কোনো কিছু বলা না থাকলে স্তম্ভ, টাওয়ার, গাছ এগুলো সব ভূতলের উপর 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, আর কি দেওয়া আছে? কোণ এ ডি বি 60 ডিগ্রি, আর দেওয়া আছে কোণ সি বিডি সমান 45 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে কি পাবো? ট্যান 60 ডিগ্রি সমান লম্ব, লম্বটা হচ্ছে এ বি বা ভূমিটা হচ্ছে বিডি, ট্যান 60 ডিগ্রি √3, এ বি হচ্ছে h1 বাই বিডি। তাহলে বিডি সমান হবে h1 বাই √3, এক নম্বর। আবার সমকোণী ত্রিভুজ সিডিবি থেকে পাই ট্যান 45 ডিগ্রি লম্ব সিডি, সিডি হচ্ছে h2 বাই ভূমি হচ্ছে বিডি, ট্যান 45 ডিগ্রি কত? মান 1, তাহলে h2 বাই বিডি বা বিডি সমান হচ্ছে h2। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। ঠিক আছে, এটা আর এটা সমান করে দেবো। নম্বর ও 2 নম্বর থেকে পাই কি পাবো? h বাই √3, সরি h1 বাই √3 সমান হচ্ছে h2 সমান h2, তাহলে h1 সমান √3 h2, অতএব h1 স্কয়ার সমান 3h2 স্কয়ার। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে পাই, প্রমাণিত। এখানটা লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই। তারপরে দেখো, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ যদি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হয়, আচ্ছা, এবং কাছের জাহাজটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে লাইট হাউস থেকে দূরের জাহাজটি দূরত্ব কত? লাইট হাউস একই সমতলে অবস্থিত, ঠিক আছে, অবনতি কোণে দেখা হচ্ছে, প্রথম জাহাজ 150 মিটার দূরে, এটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এটা একান্তর কোণ হবে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি এটা, তাহলে এটা হবে 30 ডিগ্রি। এ বি সি ডি এক্স, লাইট হাউসটা অনুভূমিক তলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, এটা ধরে নিতে হবে। ঠিক আছে, আমাকে বের করতে হবে সিডি, তাহলে পেয়ে যাব বিডি, পেয়ে যাব, মানে এটা লাইট হাউস থেকে কত দূরে আছে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এটা এক্স মিটার ধরে নেব। মনে করি লাইট হাউসটির উচ্চতা ব্র্যাকেট এ বি সমান এক্স মিটার। ঠিক আছে, চিত্র থেকে পাই, দেখো এক্স সমান্তরাল বিসি, এক্স সমান্তরাল বিসি, আর এসি ভেদক। ঠিক আছে, তাহলে দেখো এটা আর এটা একান্তর কোণ, কোণ
এ সিবি একান্তর কোণ CAX সমান হচ্ছে 60 ডিগ্রি। আবার AX সমান্তরাল BD, AD হচ্ছে ছেদক বা ভেদক, ঠিক আছে। তাহলে দেখো ADB এই কোণটা আর এই কোণটা একান্তর হবে, কোণ X। আচ্ছা দেখো এইটা কিন্তু 60 ডিগ্রি, এটা তাহলে 60 ডিগ্রি এইটা, আর এটা ছোটটা 30 ডিগ্রি, ঠিক আছে। ADB সমান হচ্ছে একান্তর কোণটা DAX সমান 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই কি পাবো, tan 60 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে AB মানে X বাই ভূমি BC মানে 150, বা tan 60 ডিগ্রি √3 X বাই 150, বা X সমান 150 √3। তাহলে AB পাওয়া গেছে, AB পাওয়া গেছে, তাহলে এখান থেকে আমি এই ত্রিভুজ থেকে আমি BD পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই কি পাবো, tan 30 ডিগ্রি লম্ব, লম্ব হচ্ছে AB বাই ভূমি, ভূমিটা হচ্ছে BD, ঠিক আছে। তাহলে AB এর মানটা হচ্ছে এইটা, বা 1/√3 সমান AB এর মানটা হচ্ছে 150 √3 বাই BD। অতএব BD সমান 150 √3 ইন্টু √3, √3 ইন্টু √3 কত 3 হয়, √3 সঙ্গে √3 3 হয়, 150 সঙ্গে 3 গুণ করো 450। তাহলে অতএব কি লিখবে, অতএব লাইট হাউস থেকে দূরে জাহাজটি দূরত্ব 450 মিটার, ঠিক আছে। তারপর দেখো একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন অনুপাত করো, নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা তোমাদের ABTS সাজেশনের দেখবে আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে করে দেওয়া আছে, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে করে দেওয়া আছে, দেখবে 1057 পেজ বলে, ঠিক আছে। একটা থাম্বনেল করা আছে, দেখবে একটা ভিডিওতে ওইটা করে দেওয়া আছে, পরিমিতির অঙ্ক, ঠিক আছে। ABTS সাজেশনের 14 দাগের দুয়েরটা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে, যেখানে লেখা আছে ABTS টেস্ট পেপার সাজেশন, ঠিক আছে, সেখানে করে দেওয়া আছে, দেখে নিও, ওটা করে দেওয়া আছে। তারপরে দেখো 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যে ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। এটা অনেকবার করেছি আমরা, ঠিক আছে, তবুও দেখো আরেকবার। দেখো 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যে ধার বিশিষ্ট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে, দেখো শঙ্কুটির ভূমিতলের ব্যাস ঘনকের ধারের দৈর্ঘ্যের সমান হবে। শঙ্কুর ভূমিতলের ব্যাসটা ঘনকের ধারের দৈর্ঘ্যের সমান হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে না 4.2 এর অর্ধেক হবে, আর শঙ্কুর উচ্চতা হবে ঘনকটি ধারের দৈর্ঘ্য, ঠিক আছে। ওইটা লিখেছি যে তার ব্যাসের দৈর্ঘ্য হবে 4.2 ডেসিমিটার আর উচ্চতা হবে 4.2 ডেসিমিটার, কার শঙ্কুটা। তাহলে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে কত 4.2/2 ডেসিমিটার, 2.1 ডেসিমিটার। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন হবে সমান 1/3 ইন্টু পায়ের মানটা বসিয়ে দেওয়া আছে 22/7 ইন্টু ব্যাসার্ধের হোল স্কয়ার ইন্টু উচ্চতা, ঠিক আছে।
3 দিয়ে কাটাকাটি করা হয়েছে, 1.4 হয়েছে, 22/7 লিখেছি। 2.1 হোল স্কোয়ার, 2.1 মানে কত? 21/10 তার হোল স্কোয়ার, ওই জন্য দুবার লেখা হয়েছে 21/10। আর 1.4 মানে কত? 14/10, তাহলে 7 2 14, বাকি এই 3 মানে 21 21 441, তার সঙ্গে 44 গুণ করা হবে, মানে 22 দিয়ে 44 বাই 1000 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। এত ঘন ডেসিমিটার বা ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটারে যেতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়, বা এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এত ঘন ডেসিমিটার বা এত ঘন সেন্টিমিটার। তারপর দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা দেওয়া আছে। ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ পড়বে? আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে কি, সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, জাস্ট এইটাকে এটাতে গুণ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট এইটা করতে হবে। 2.80 মানে 2 টাকা 80 পয়সা হিসাবে বয়াটির চারপাশ রং করতে খরচ পড়বে সমান, বয়াটির তো সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে, ওইটা গণিত 2.80। 2.80 মানে কি গো? 280/100, সাথে কাটাকাটি করছি, 7 4 28 0। ঠিক আছে, আর যদি ওই অঙ্কটাই বলা থাকে উচ্চতা বার করতে হবে, বা এর আগের পেজে অঙ্কটা ছিল, ঠিক আছে, কত বায়ু আছে, এর আগের পেজে অঙ্কটা ছিল যত সম্ভব, এইটা আগের পেজে ছিল। যদি এগুলো বের করতে বলা হয় তাহলে আগের পেজে দেখে নাও, আমার ইউটিউব চ্যানেলে করে দেওয়া আছে, যদি বলে এগুলো বার করতে। ঠিক আছে, কিন্তু সেটা আগের পেজে করে দেওয়া আছে, আর এখানে শুধু কত খরচ করবে এটা বের করতে বলেছে। তারপরে দেখো, এটা সংখ্যা গুরুমান বার করতে হবে। তাহলে দেখো কি হবে, এটা হচ্ছে 15 দাগের একটা শ্রেণী সীমানা মান, ঠিক আছে, 10-এর কম, 10-এর কম, এটা হবে 4। এরপর 20-এর কম, যদি 10 থেকে 20 করা হয় তাহলে কি হবে না, 16 - 4 সমান হবে 12। 30-এর কম আছে, তাহলে 20 থেকে 30 করলে কি হবে না, 40 - 16 সমান হবে 24। তারপর 40-এর কম মানে 30 থেকে 40, 76 - 40 সমান হবে 36। 50-এর কম মানে 40 থেকে 50, ঠিক আছে, 40 থেকে 50 মানে 96 - 76 সমান হবে 20। তারপর হচ্ছে 60-এর কম মানে 50 থেকে 60, 112 - 96 116। 60 থেকে 70, 120 - 112 সমান হবে 8। তাহলে দেখো, সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 36, তাহলে এটা হবে F1, তার আগেরটা হবে F0, আর F1 এর পরেরটা হবে F2। ঠিক আছে, তাহলে সর্বাধিক পরিসংখ্যা সমান হচ্ছে 36। তাহলে অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো, কি হবে, 30 থেকে 40। ঠিক আছে, 30 থেকে 40 মানে 36 সোজা যেটা আছে, 30 থেকে 40। তাহলে অতএব নির্ণীয় সংখ্যাগুরু মান, নির্ণীয় সংখ্যাগুরু মান কি হবে, L প্লাস F1 - F0 বাই 2F1 - F0 - F2 ইন্টু H। তাহলে L কত, L হচ্ছে 30, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা, প্লাস F1 হচ্ছে 36, F0 তার আগেরটা 24, 2F1
টু গুণিত 36, F0 হচ্ছে 24 আর F2 হচ্ছে 20। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানে 40 থেকে 30 বিয়োগ করলে হবে 10। তাহলে 30 প্লাস 36 থেকে 24 গেলে 12, 12 10 120, 36 দিয়ে 72 আর 24 20 44। এখানে লিখতে পারো যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা, এই কথাটা লিখতে পারো। নির্ণীয় সংখ্যাগুলোর মান, ঠিক আছে, সমান 30 প্লাস 120/28। তাহলে কাটাকাটি করতে হবে, 4 7 28, 30কে 7 দিয়ে ভাগ, ঠিক আছে, 30কে 7 দিয়ে ভাগ করতে হবে, 30কে 7 দিয়ে ভাগ, 7 4 28, 2 দশমিক 0, 7 2 14, 6 দশমিক 0, 27 56, 4 দশমিক 0, 7 6 42, 7 5 35। 2 দশমিক স্থান পর্যন্ত নেব, 4 দশমিক 4.29, প্রায় 4.29, ঠিক আছে, 34.29, ঠিক আছে, 34.29 হবে প্রায়। তারপরে দেখো, এটা তোমাদের টেক্সট বইয়ের 337 পেজে আছে, এটা এবিটিএ এবং পর্ষদের অনেকগুলো পেজে আছে এই অঙ্কটা, ঠিক আছে, 337 পেজে আছে। এইটা হচ্ছে 14 দাগে 2 এর অঙ্কটা, ঠিক আছে। মনে করি বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বড় আর একক এবং কেটে নেওয়া নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট আর একক। বড় গোলকের আয়তন বের করেছি, বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর হচ্ছে কেটে নেওয়া নতুন গোলকের আয়তন, ছোট আর ছিল তাই 4/3 পাই ছোট আর কিউব ঘন একক, আর বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, ঠিক আছে। শর্ত অনুসারে কি বলে দেওয়া ছিল যে কেটে নেওয়া নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আগের গোলকের অর্ধেক হবে, এখান থেকে একটা সম্পর্ক পেয়েছি। অতএব অবশিষ্ট গোলকের আয়তন কি হবে না, বড় গোলকের আয়তন থেকে কেটে নেওয়া গোলকের আয়তন বিয়োগ করতে হবে। 4/3, 4/3 পাই কমন নিয়েছি, বাকি ক্যাপিটাল আর এর মানটা হচ্ছে √2r এর হোল কিউব মাইনাস আর, ঠিক আছে। দেখো এখানে আর কিউব আর এখানে আর কিউব কমন গেছে বাইরে, তা √2 এর হোল কিউব কত হবে, 2√2 মাইনাস। তাহলে অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন অনুপাত, ঠিক আছে, এটা 4/3 পাই আর 4/3 পাই কেটে গেছে, আর কিউব কেটে গেছে, তাহলে 1:8।